पर्दा है पर्दा है पर्दा है पर्दा है पर्दा है पर्दा पर्दा है पर्दा पर्दे के पीछे पर्दा नशी है पर्दा नशी को बेपर्दा न कर दो तो घोड़ामुखी मेरा नाम नहीं है पर्दा है पर्दा पर्दा है पर्दा। तो आज के भिडियो शुरूते इंट्रोडक्शने वेलकाम टू तो बोललाम ना वेलकाम टू टक झाल मिष्टि विद इप्सिता और आमी इप्सिता एखाने नो गालागाली नो किस्ती ओनली मस्ती। तो आज के भिडियो शुरूते इंट्रोडक्शने जे गानटा गाइलाम अवश्यई बुझते पारछेन एटा के काके गाई कार जोन्नो गाइছে। এটা অ্যাকচুয়ালি গাইছে আমাদের ঘোড়ামুখী দালাল তার সদ্য সদ্য যে মনিরটা তাকে লাথি মেরেছে সেই টিনের জন্য। এতদিন ধরে দেখেছেন আমি না মানে সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে দোষের ওপর যে পর্দাটা দেওয়া হয় সেই পর্দাটা ঠিক কোথায় কিনতে পাওয়া যায়। অনেক বছর আগে আমি এই সেম কথাটা আমার ফেসবুকে একবার লিখেছিলাম টাইম লাইনে। হ্যাঁ, সবাই খুব হাসাহাসি করেছিল, কারণ সত্যিই আমি দেখি যে কিছু মানুষের দোষের ওপর কি সুন্দর করে পর্দা দিয়ে দেয়। তো আমি সবসময় ভাবতাম যে এই পর্দাগুলো ঠিক কোথায় পাওয়া যায় যেটা দোষের ওপর দেওয়া যায়। তো এখন তার উত্তর আমার কাছে একেবারে পরিষ্কার, এই যে এরকম দালালদের কাছে, এরকম দালাল এরকম গোলামদের কাছে এই ধরনের পর্দা থাকে যেগুলো দিয়ে তারা তাদের মালিক মনিব তাদের দোষগুলো সুন্দর করে পর্দা দিয়ে ঢেকে রাখে। তো এটা হচ্ছে তার উত্তর। তো আজকে অবশ্যই গানটা ডেডিকেট করলাম আমাদের ওয়াইটির নাম্বার 1 দালাল তাকে। সে আর কি তার মনিবের জন্য গাইছে, কিন্তু এই দালাল আবার ইউনিক দালাল। এ আবার স্বার্থে যখন ঘা পড়ে তখন আবার সেই পর্দা টেনে হিচড়ে মানে মুখের থেকে বার করে আসল রূপ দেখিয়ে দিতে কিন্তু 2 মিনিট চিন্তা করে না, 2 মিনিট না। একদম কোনো ক্ষেত্রে ওর স্বার্থ একটু চটবে, সঙ্গে সঙ্গে ও জাস্ট 180 ডিগ্রি ঘুরে পুরো যাকে এতদিন ঢেকে রেখেছিল তাকে পুরো উলঙ্গ করে ছেড়ে দেবে। তো আমি অনেক দিন থেকেই বলেছিলাম যে এই মন্দিরের ঘটনার পরে যে এই যে মন্দিরের ঘটনা তোমরা দেখছো, তোমরা ভেবো না এটাই শেষ ভেবো না, এরপর যার হাত ধরেছে তারও কিন্তু সেম আঞ্জাম হবে। এখন এটা আস্তে 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 হচ্ছে। কারণ এখন পুরোই দেখছেন যে ওর যা দোষ, যেই দোষগুলো ও দিনের পর দিন ঢেকে এসছে, যেটা আমরা বলেছি যে কি করে সম্ভব একটা মেয়ে, সে 5-5টা বছর ধরে আমরা তাকে দেখছি, সে আছে, সে বলছে যে কত ভালো আছে, তাহলে একদিন অন্তত তো কোনো অসঙ্গতি চোখে পড়তো। যদি সত্যিই সে অখুশি থাকতো তাহলে তো চোখে পড়তো। কিন্তু ও তখন কি বলেছে যে না, দিনের পর দিন মেয়েটা অখুশি থেকে নিজে ক্যামেরার সামনে অ্যাক্টিং করে সে কত খুশি আছে সেটা বলেছে, বুঝিয়েছে আমাদেরকে, তাই তো? তাহলে দেখুন, আর এখন বলছে কি যে মেয়েটি একটা অসভ্য মেয়ে, সে শ্বশুরবাড়িতে থাকতে হলে যে অ্যাডজাস্টমেন্ট সেগুলো তো করে না, একটা স্বার্থপর মেয়ে, যখন স্বার্থে যাকে দরকার পড়ে তাকেই ইউজ করে। ঠিক আছে, তো যাই হোক, সেখানে এসব বলতে গিয়ে হঠাৎ করেই আসলো কার প্রসঙ্গ না, বাচ্চার প্রসঙ্গ। ও বাচ্চা নিয়ে ভীষণ চিন্তিত। তো কিছু দর্শক ওকে বলেছে যে তুমি বাচ্চা নিয়ে এত চিন্তা করছো কেন, তোমাকে বাচ্চা নিয়ে চিন্তা করতে হবে না, বাচ্চা নিয়ে চিন্তা করার মতো লোক রয়েছে। তো তাতেও তাকে যে বলেছে বা যারা বলেছে তাদেরকে বলছে হু দ্য হেল আর ইউ, আপনারা আমাকে এটা বলছেন যে আমি বাচ্চার জন্য চিন্তা করব কি করব না, কে আছে না আছে ঠিক আছে, বাট আমার ইচ্ছা আমি নিশ্চয়ই করব। আমি তো মানে কোনো কিছু বানিয়ে করছি না, ওরা কেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে তাই জন্যই বলছি। তো এক্স্যাক্টলি সেম পয়েন্টে এই যে দিনের পর দিন ও একটা কথা বলেই যায়, মানে যেটা আর কি গলার এখানটায় জমিয়ে রাখে করে, আবার জাবর কেটে করে সবসময় বলে যে আমাকে নিয়ে ভিডিও না করলে তো এদের চলবে না, আমাকে নিয়ে এদের না বললে চলবে না, আমার এদেরকে নিয়ে না বললে চলে যায়, কিন্তু আমাকে নিয়ে চলবে কে না বললে কারোর চলবে না। কেন বলিস তোরা, আমাকে নিয়ে বলিস কেন? তোরা একটা ভিডিওর মধ্যে থেকে জাস্ট আমাকে না নিয়ে তোরা বলতে পারিস না? তো সেই যুক্তিতে বলছি হু দ্য হেল আর ইউ যে তুই বলে দিবি যে তোকে নিয়ে বলবো কি বলবো না, কতটা বলবো, ভালো বলবো মন্দ বলবো, হু দ্য হেল আর ইউ? তোর পারমিশন নেবো? সেদিনই বলেছিলাম না, চল হাট ফট, সেবারই বলেছিলাম না, কেউ কারো
পারমিশন নেওয়ার নেই। তো তুই যেরকম বলছিস, তুই যেই রকম তোর মেন্টালিটিটা এতদিন লোকের কাছে বলে এসছিস, সেই জন্যই তোকে তারা প্রশ্ন করছে যে তুমি তো বলো যে তোমাকে নিয়ে যখন লোকে কথা বলে সেটা নিয়ে তোমার আপত্তি, তুমি বলো যে আমাকে নিয়ে বলবি না, না বলে দেখা, আমাকে নিয়ে ভিডিও না করে দেখা। তাহলে সেরকমই তোমাকেও বলেছে, তোকেও বলেছে। তুই বললে খুব খোঁচে যাস না, হ্যাঁ একদম ইচ্ছা করে বলবো, তোকে তো সেই জন্যই বলেছে যে তুই কেন বলতে যাচ্ছিস আজকে বাচ্চার গিফট, বলছে যে আমি বাচ্চার গিফট নিয়ে কেন হিংসা করব, ওই জিনিসগুলো কি আমি পরবো না, ওকে যা গিফটগুলো দিয়েছে সেগুলো আমার কোনো কাজে লাগবে, ওই গাড়ি নিয়ে কি আমি খেলবো নাকি ওর জামা আমি পরবো। তো সেখানে তারপর ও বলছে যে আমি বলেছি যে গিফট, জন্মদিনে গিফট অবধি ঠিক আছে, কিন্তু ইলিশ মাছ খাওয়া হবে তার জন্য টাকা, হ্যাঁ এইগুলো বাড়াবাড়ি, এগুলো ভিক্ষাবৃত্তি। একজন মানুষ, সে তার ভালোবাসার মানুষ, ওই বাচ্চাটি জানে ইলিশ মাছ খেতে পছন্দ করে, তো তার জন্মদিনে বা জন্মদিনের পরে বা মানে সারা বছরের যে কোনো সময় তার মনে হবে যে আমার যে ভালোবাসার বাচ্চাটি আছে তাকে আমি একটু ইলিশ মাছ খাওয়ার জন্য আমি তো নিয়ে যেতে পারছি না, আমি কারোর থ্রু দিয়ে টাকা পাঠাবো, কিনে ওর বাবা ওকে খাওয়াবে। তো তার মনে হবে তার সে যাকে ভালোবাসে সেই বাচ্চাটিকে মাসে একবার, বছরে একবার, বা রোজ একবার করে টাকা দেবে ইলিশ মাছ খাওয়ার জন্য। হু দ্য হেল আর ইউ, সেটা নিয়ে প্রশ্ন করার। তার ভালোবাসার মানুষ, তার টাকা, তার ক্ষমতা সে দিতেই পারে, সেটার জন্য সেটাকে কোন হিসাবে ভিক্ষাবৃত্তি বলছিস? তো সেই ভিক্ষাবৃত্তি তো দুদিন আগে তুই করলি। যদি এটা ভিক্ষাবৃত্তি হয়, দুদিন আগে তোর লাইভে, স্ট্রিম লাইভে একজন উঠেছিল, উঠে সে বিদেশ থেকে বলেছিল আমি দেশে আসছি, তোমার সাথে দেখা করতে চাই। তখন বলেছিলি আমার সাথে দেখা করলে কিন্তু চকলেট আনতে হবে, আর কিছু আনো না আনো, চকলেট কিন্তু আনতে হবে। তাহলে বসে বসে এরকমভাবে ভিক্ষাবৃত্তি করছিস কেন? তুই খেতে পাস না? হ্যাঁ রে ভিখারি, এই ভিখারি, খেতে পাস না তুই? তুই তো চেয়ে নিচ্ছিস চাওয়া হাত পাতা, যে আমার জন্য দেখা করতে আসলে তোমাকে এটা দিতে হবে। আর যে ওর জন্য ইলিশ মাছ পাঠাচ্ছে সে তো মানে একজনের থ্রু দিয়ে তাকে মানে মাঝখানে রেখে তাকে বলে যে একটু আমার জিনিসটা একটুখানি তুমি পৌঁছে দাও, তাকে মধ্যস্থতা করিয়ে তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমার এই জিনিসটা আমার ভালোবাসার মানুষের অবধি পৌঁছে দাও। সেটা ভিক্ষা কি করে হতে পারে? ভিক্ষা আর ভালোবাসার মধ্যে তুই তফাৎ বুঝিস না। কারণ তোকে কোনোদিনও কেউ ভালোবাসেনি, তো তোকে সবসময় সবাই ভিক্ষার দানই দিয়েছে। সেই জন্যই দেখেছিস না, গেছিলি মিট আপে, এমন দিনে রেখেছিস জন্মদিনের দিন। জানিস এমনি দিনে কেউ খালি হাতে আসলেও আসতে পারে, কিন্তু জন্মদিনের দিন তো কেউ না কেউ কিছু না কিছু গিফট আনবেই। আর আগের থেকে ঢেড়া পেটিয়ে দিয়েছি, এটা কিন্তু আমার জন্মদিন, আমি আমার জন্মদিনের দিন মিট আপ রাখছি। তোর মতো মানে 2 নম্বরই মাল আর দুনিয়ায় আছে একটা, তুই এইরকম একটা জিনিস। তো যাই হোক, সেখানে তুই বলে দিবি কি করে যে কোনটা কত দূর গেলে তবে সেটা ভিক্ষা আর বাদবাকিটা হচ্ছে ভালোবাসার দান? তুই ভিখারি বৃত্তি করিস, তোর লজ্জা করে না? খুব ভালো একটা পয়েন্ট তুলেছিস যে এখনকার দিনে মানুষ যৌতুক নেয় না, কারণ এটা আইনত অপরাধ। সেই জন্য যৌতুক নেয় না কোনো ছেলে, যার কিনা ইনকাম আছে, যার সেরকম স্টেবিলিটি আছে ইনকামের দিক দিয়ে, সে কখনোই যৌতুক নেয় না। কিন্তু সেই জন্য কি করে বলতো? সেই জন্য তুই দেখ তোর ঘরে দেখ, সেই জন্য এই যে ছেলেটা হচ্ছে গিয়ে মাত্র গ্র্যাজুয়েট, 10,000 টাকা মাইনের একটা চাকরি, তার বাবা মা হাত পেতে যৌতুক নেয়নি, কিন্তু তোকে কিভাবে নিয়ে এসেছিল বলতো? MA পাস, চাকরি করবে আর সারা জীবন আমার এই ভেড়ার মতো ছেলেটাকে বসিয়ে গেলাবে। এটাই তো যৌতুক। একবারে থোকা, আগেকার দিনে একবারে থোকা নিয়ে নিত, এখন চাকরিরতা মহিলা নিয়ে আসে, বা এমন মানুষ, এমন মেয়ে নিয়ে আসে যে কিনা ঠিক জানে কিছু না কিছু করবে, ইনকাম করবে, সেরকমই দেখে শুনে নিয়ে আসে। তোকে তো সেরকমই নিয়ে এসেছিল, না হলে চিন্তা কর না, তোর মতো একজন তোকে দেখে নিয়ে এসছে? তোকে গায়ের ধলা রং আর MA পাস, তারপর জানে যে শুনেছিল যে MA পাস, তারপর পড়াশোনা করিয়ে তোকে টিচারের একটা করে দেওয়ার চিন্তাধারা ছিল। তো এটাই তো যৌতুক। এই যে এখন আর যৌতুক বলে লেখে না তো, যখন লেখে পেপারে কি লেখে? চাকরিরতা আগে মানে অগ্রগণ্য, আগে তাদেরটা বিচার করা হবে চাকরিরতা হলে। তবে তার মানেটা কি বুঝিস না? বুঝবি কি করে? তার জন্য তো সঠিক জ্ঞান দরকার। দেখ, নাহলে তোর মতো একজন মেয়ে, এত সুন্দরী, সর্বগুণ সম্পন্না, হ্যাঁ, তাকে এরকম একটা বিয়ে দিল কেন রে? এরকম একটা বিয়ে দিল কিনা কেন? যার পয়সায় জল গরম হয় না,
যে তোর যে শিক্ষাগত যোগ্যতায় ছোট কম, তুই কেন একটা গ্র্যাজুয়েট ছেলেকে বিয়ে করলি যেখানে তুই MA করেছিস? তো এই হচ্ছে ব্যাপার তোদের দুজনেরই। তুইও জানিস যে আমার আর জুটবে না, তোর যে ব্যাক অফ স্টোরি কী আছে সবাই সব জানে, সমস্ত জানে। তোর ওই যে বলেছিলি না কিছুদিন আগে লিখেছিলি যে আমার ঘিলু ঠিক আমার ঘিলু শুকিয়ে গেছে চম্পা দাদার হুড়কো খেয়ে, মনে আছে? বলেছিলি যে আমার ঘিলু শুকিয়ে গেছে। ঠিক বলেছো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তো সত্যি তোর ঘিলু শুকিয়ে গেছে। না হলে তুই এই কথাটা বলছিস না যে সন্দীপ শেখাচ্ছে তার বাচ্চাটাকে ভিক্ষাবৃত্তি। সন্দীপ আজ পর্যন্ত কারোর কাছে মুখ ফুটে কিছু চাইনি। তুই যেরকম এটুকু বলেছিস যে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে, সন্দীপ সেটা কোনোদিনও নিয়ে আসেনি। উল্টে যারা পিকনিকের নামে তার বাড়িতে গেছিল তাদেরও পিকনিকের জন্য যে টাকাটা সেটা পর্যন্ত নেয়নি হাত পেতে, যে সবাই এসছি একসাথে খাওয়া দাওয়া করছি, তার দরকার নেই। রোজ তো হবে না, একদিন হয়েছে কি আর সবার কাছ থেকে পয়সা নেব, এইটা করেছে ও। আর সন্দীপ ওর বাচ্চাকে এটাই শেখাচ্ছে যে যা দিচ্ছে ভালোবাসা তোমায় দিচ্ছে সেটা তুমি নেবে। আর সেটা সন্দীপ শেখানোর কে? সেটা তোর মা, মানে তোর যে মনি যে তোকে এখন লাথি মেরে দিয়েছে, সে তো প্রথম থেকে বাচ্চাটাকে হওয়া থেকে শেখাচ্ছে। একদম কোলে মানে হামাগুড়ি দিতে পারতো না সেই সময় থেকে লোকের কাছ থেকে, আর সোনা বাবা এটা পেয়েছে, সোনা বাবা ওটা পেয়েছে, সোনা বাবা সেটা পেয়েছে করেছে। তাহলে যদি বলতে হয় এই যে এতদিন ধরে যে পর্দা দিয়ে ঢেকেছিলি, পর্দাটা খোল, পর্দাটা তুলে তোর মনিকে বল যে তুই কেন তাহলে নিয়েছিলি দিনের পর দিন সোনার যে কানের দুল পরে থাকিস, সেটাও তো আসানসোল থেকে একজন পাঠিয়েছিল। সেই আসানসোল, হ্যাঁ সেই আসানসোল, যেই আসানসোলেরই একজনকে তুই সন্দীপের পেছনে লাগিয়েছিস, বুঝলি? সব আমি তোর যে আসল কথাগুলো তুলে ধরছি একেবারে পয়েন্ট টু পয়েন্ট, তুই নিতে পারছিস না, আমি বুঝতে পারছি। মারাত্মক শুনলাম ভিডিও করেছিস, সেই ভিডিওটার আনসার নেক্সট আসবে। এখন এটুকু যেটা বলছি সেটা আগে তার উত্তরটা তুই তোর মনির কাছ থেকে জিজ্ঞাসা করিস তো, যে কেন কোন হিসাবে ও নিত এরকমভাবে। তুই তো বলছিস যে আমি তো ওর সব সময় সত্যিটা তুলে ধরেছি, তাহলে কেন এই কথাটা এতদিন বলিসনি? এতদিন বলিসনি, এবার বল যে তুইও তো ওখানে থাকতে গিফট নিয়েছিলি, তাহলে কি করে তুই যখন থাকতিস তখন সেটা গিফট, আর তুই বেরিয়ে আসলি তারপর যেখানে যা গিফট আসছে সবই হয়ে যাচ্ছে গিয়ে ভিক্ষা। তো ওই যে খাট, ওই যে আলমারি, সেই খাট আলমারি তোর যেটা দেখে তোর একেবারে পরাণ যায় জলিয়ারে, সেই খাট আর আলমারিটা তো এমনি আসেনি, ওটা আসতেও না হয়তো যদি এই মা মানে তোর এই যে এক্স মনিপ যদি ওই ডিসেম্বরের ঠান্ডার মধ্যে ওই বাচ্চাটাকে মাটিতে শুতে রেখে দিয়ে খাট আলমারি নিয়ে না চলে যেত, তাহলে তো এই জিনিসটা আসতোই না, তাহলে তো দিত না। যে দিয়েছে তার ক্ষমতা আছে, তাই জন্য সে দিয়েছে, আর একটাই মাত্র রাত ওরা নিচে শুয়েছিল, কারণ যেদিন এই রিকভারি হয়েছিল সেদিন সব কটা খাট লণ্ডভণ্ড ছিল। ওদের বাড়িতে বলছিলি না আরও অনেক খাট আছে, হ্যাঁ ছিল তো, কিন্তু সেই খাটগুলোর ওপরে কীরকম তাণ্ডব চালিয়েছিল তোর টিন আর তার বাহিনী, ভালো করে লক্ষ্য করে দেখেছিস নিশ্চয়ই। তো ওই রাতে সেগুলো গোছানোটা বেশি তাড়াতাড়ি হতো নাকি একটা মাটিতে তোষক পেতে শোয়াটা বেশি তাড়াতাড়ি হতো? সারাদিনের ওই ধকলের পর মানুষ তখন সব গুছিয়ে তারপর সেই খাটে শোবে, নাকি এখন আপাতত মাটিতে বিছানা করে শোবে, তারপরের দিন আবার ওরা তক্তা যেটা ছিল বাইরে সেটা নিয়ে চলে এসে পেতেছিল, আর সেটাই পাতা ছিল, এখনও মনে হয় পাতা আছে, কারণ নতুন খাট আলমারিটা তো ওপরে চলে গেছে। দিত না, যেটা দেখে তোদের এত জ্বলে না, দিত না। এটার জন্য তোর এই টিন দায়ী। বল ওকে, বল যে তুই বাচ্চা নিয়ে আসবি, আগে খাট নিয়ে চলে আসলি, আগে বাচ্চার জন্য কোনো কাস্টাডি দাবি করলি না, আর খাট নিয়ে চলে আসলি। তখন তো এই খাট আলমারি আনাটা তো সুন্দর করে পর্দা দিয়ে ঢেকেছিলি, তুই এত এই যে তোর যে কাকু অশুভ শক্তি কাকু, সেই অশুভ শক্তি কাকু যে অন ক্যামেরা পুলিশের সামনে কলসি নিয়ে তেড়ে গেছিল, সেটাকেও তো সুন্দর করে প্রলেপ দিয়ে ঢেকেছিলি, যে ওকে কীরকমভাবে আমার কাকুকে কীরকমভাবে উত্তেজিত করা হচ্ছিল, ফন্দীপ উত্তেজিত করছিল। তো এটা প্রলেপ দিয়ে কথা বলিসনি, এটা তুই ঢাকিসনি, যে যতই যেভাবেই যাই বলুক না কেন, তার সত্ত্বেও উনি যদি সত্যি প্রশাসনের লোক হয় কখনোই নিজের কন্ট্রোল লুজ করার কথা নয়। এই ট্রেনিংয়ের মধ্যে এটাও শেখানো হয়, যখন ভিড় থাকে, যখন জনরোষ থাকে, জনতার তরফ থেকে কিন্তু
আগে অনেক কিছু ছোড়া হয়, সেই ইট বলো পাটকেল বলো যা বলো ছোড়া হয়, তারা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে। যখন দেখে যে বেকাবু হয়ে যাচ্ছে তখন সবাই মিলে অর্ডার পেলে তবেই অ্যাকশান নেয়। সেখানে ইনি ওনাকে একটা কথা বলা হয়েছে আর উনি ওনার লুজ কন্ট্রোল করেছেন, করবে না কেন, কারণ ওনার তো কোনো ট্রেনিং নেই। বাট তুই কি যেন সেদিন খাকি ড্রেস পরেছে, সেটা দেখে বলে দিলি এই তো পুলিশ। শোন, কলকাতায় আসবি, দেখবি যে সরকারি বাসগুলো হয় না, দেখবি লাল লাল বাসগুলো আছে, যে ড্রাইভার আছে কন্ডাক্টর আছে তারাও খাকি রঙেরই জামা পুরো পোশাক পরে থাকে, তারা খাকি রঙের পোশাক পরে থাকে। শুধু বোম্বাই, আমাদের কলকাতা কেন, মুম্বাইতেও দেখেছি। মুম্বাইতে যারা অটো চালক, যারা রেজিস্টার্ড, এখানে একটা ঝোলে এরকম একটা ব্যাচ মতো ঝোলে, তারা প্রত্যেকে খাকি রঙের পুরো জামা প্যান্ট যেরকম সেরকম পরে থাকে। তো খাকি মানেই সবার যে জামা মানেই সেটা পুলিশের ওয়ার্দি নয়। পুলিশের ওয়ার্দির জন্য অনেক কিছু দরকার হয়, অনেক কিছু থাকে, তবে গিয়ে সেটা পুলিশের ওয়ার্দি হয়, যেটা কিনা মানুষকে কামাতে হয়, মানুষকে অর্জন করতে হয়, অ্যাবেই পাওয়া যায় না, বুঝলি? দালাল কোথাকার, চল হাট। এই যে তুই বারবার বলিস না একটা কথা, যে বাচ্চাটার জিনিসগুলো নিয়ে কি আমি খেলবো, আমি পড়বো, তোর আসলে গা এত জলে বাচ্চাটাকে জিনিসগুলো পেতে দেখে। কারণ তোর এটা মনে হয় যে এই জিনিসগুলো যদি আমি পেতাম তাহলে এক কাজ করতাম, আমি আমার বোনের যে বাচ্চা তাকে দিতাম, গাড়ি টাড়িগুলো দিয়ে নাম কামাতাম। কারণ আমার তো যখন ওকে দেখতে প্রথম যেতে গেছিলাম তখন আমার মনে হয়নি যে হাতে করে একটা কিছু নিয়ে যাই, অথচ গিয়েই প্রথম দিন তার মুখ দেখিয়ে মুখটা বেঁচে দিয়েছি, বোনের মেয়ের মুখ বেঁচে দিয়েছি প্রথমে, কিন্তু হাতে করে একটা কিছু দিতে পারিনি। সোনার দোকানেও আংটি কিনতে গিয়ে সবচেয়ে বেশি যেটা বড় লাগছে, কম দামে সেটা যেটা সবচেয়ে বড় দেখতে লাগছে, সেই ডিজাইনটাই নিল। সুন্দর দেখতে, দেখতে ছোট লাগছে ডিজাইনটা, কিন্তু পাকাপোক্ত সেরকম নিল না, নিল এমন একটা ডিজাইন যেটা দেখতে অনেক বড়, যাতে আর কি লোকে ভাবে যে অনেক টাকা দিয়ে কিনেছে। কিন্তু মানুষের ডিজাইন দেখলেই বোঝা যায় যে কোনটা বেশি দাম লাগতে পারে আর কোনটা কম দাম, অথচ দেখে মনে হচ্ছে অনেক বড়। এইসব না বুদ্ধি থাকে মানুষের মাথায় থাকে। তোর এইসব ছোট লোকই বুদ্ধি, তুই নিজের ছোট মানে বোনের মেয়ের সাথেই খাটাস। তো কৃষাণু তো কোন ছাড় তোর কাছে, তুই নিজের বোনের মেয়ের ক্ষেত্রে এইসব নোংরা বুদ্ধি খাটাস। চিন্তা করিসনি যে কোন জিনিসটা নিলে বাচ্চাটা অনেক দিন ধরে পড়তে পারবে, ভালো শক্তপোক্ত, যেটা তোর আঙুল কেটে যাবে না, এমনই দেখে একটা নিলি পাতের মতো তারের মানে জিনিস, যেটা হাত কেটে যাওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু ওগুলো পিটিয়ে তৈরি করা হয় না, অনেকটা চওড়া করে দেওয়া হয় সোনাটাকে, দেখে মনে হয় অনেক সোনা আছে, কিন্তু আদৌ ওটার মধ্যে কিচ্ছু নেই। তুই নিজের বোনের মেয়ের সাথে এই ধরনের পলিটিক্স খেলিস, তুই আবার কি বলিস রে কৃষাণুর কথা আনিস না। যারা বলেছে না তোকে একদম ঠিক বলেছে। যদি তুই আমাদের সবাইকে বলতে পারিস যে আমাকে না নিয়ে বললে তোমাদের হয় না, আমাকে না নিয়ে বললে হয় না, তাহলে তুইও তার দর্শকরা যদি তোকে বলে থাকে যে কৃষাণু সম্পর্কে তুমি কিছু বলো না, তারাও ঠিকই বলেছে। তো যাই হোক, আজকে একটা জিনিস দেখলাম, সীমা তোমার চ্যানেলের ওপর নজর পড়ে গেছে, আমার যেমন ভিউজের ওপর নজর দিয়ে দিয়েছে, তোমারও 58K বলে দিয়েছে, একদম এমনভাবে বলেছে গিয়ে জায়গার মতো লাগাবে, প্লিজ একটু লেবু লঙ্কা ঝোলাও, আর একটু ওই যে বলে না নজর উতারে না, ওরকম করে একটুখানি কালো সর্ষে আর কি যেন ওটাকে বলে শুকনো লঙ্কা দিয়ে জাস্ট সীমা লেখাটার মধ্যে এরকম করে ঘুরিয়ে আর পুড়িয়ে দাও, দেখবে কোনো গন্ধ পাবে না। কারণ এই প্রচণ্ড বেশি নজর দিয়েছে, এই নজরটাই হচ্ছে কুনজর। তো আজকে শুনলাম বলছে যে আমার না তোদের সাথে শত্রুতা করতে আমার কোনো ইচ্ছা নেই, আমার কন্টেন্ট সম্পূর্ণ আলাদা। তাহলে করেছিলি কেন? তোর সাথে কে শত্রুতা করতে গেছে? তোকে তো মানে শত্রুতা কি, তুই যে কান্না কেঁদে যে আমার একটা অপূর্ণ জায়গা এই করে তো করুণা হাসিল করেছিলি আমাদের কাছ থেকে, করুণা প্রত্যেকটা মানুষই। তোর ওই যে মনে আছে চড়া পড়া যেটা দেখিয়েছিলি, সেই যে আরেকটা যে হুল ছিল তাকে যে দেখিয়েছিলি, মানে আমাদের রাহুলকে যে একটা দেখিয়েছিলি চড়া পড়া, যে আমার এই দেখো আমার চড়া এখানটাতে চড়া, যে কেঁদেছিলি, তখন সবার তোর প্রতি করুণা হয়েছিল। সেই করুণার জন্যই তোকে কেউ ওই জায়গাটায় আঘাত করলে সবাই নিজের দিকে গিয়ে তোর হয়ে প্রতিবাদ করতো। তো তুই হঠাৎ করে করতে গেলি কেন? আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও তুই করতে গেলি কেন? আমি তো কোনো রকম তোর কাছে কোনো ম্যাটারই করি না, তাই না? ম্যাটার করি না, তাহলে আমাকে নিয়ে তুই হঠাৎ করে কেন ভিডিও করতে গেলি? ছোট লোক, হিপোক্রেট, ভণ্ড, মানে তোকে তুই নিজেই এখন বলছিস যে আমি একে নিয়ে এখন যদি ঠিক মানে
পজিটিভ বলেছি, পর মুহূর্তেই আমি নেগেটিভ কেন বলতে পারবো না? কারণ আমি যদি নেগেটিভ দেখি নেগেটিভ বলবো, পজিটিভ দেখলে পজিটিভ বলবো। তো এটা তো আমার কথা প্রথম থেকেই। তো যখনই মনে হয়েছে যে যেটা নেগেটিভ সেটা নেগেটিভ বলেছি, যখন পজিটিভ মনে হচ্ছে পজিটিভ বলেছি, তো সেটার ক্ষেত্রে আমি কি করে ভণ্ড হয়ে গেলাম? কি করে ভণ্ড হয়ে গেলাম? তোর লোকদের আমার পেছনে যে লাগিয়েছিলি, কি করে, কেন? আজ তাহলে তুই ভণ্ড না কেন? সবার ক্ষেত্রে রুলস এক আর তোর ক্ষেত্রে রুলস আলাদা। মানে হাস্যকর না ব্যাপারটা? একদম হাস্যকর। কারণ তুই একটা জোকার। তোর ওই যে ছিমালি যে জোকারপনা লোকে না দেখে থাকতে পারে না, কারণ তুই একটা মস্ত বড় জোকার। বুঝতে পেরেছিস? তো যাই হোক, আজকে মানে আবার মানে একটা বিশাল হাস্যকর কথা বললো ওর জনৈক সাপোর্টারকে। তো সেখানে বলছে, মানে একজনকে নাম ধরেছে আর বাদবাকি সবাইকেই বলছে যারা ওর সাপোর্টার, যারা কিনা এখন ওকে গিয়ে বলছে যে এরকম ধরনের ভিডিও তুমি কেন করছো, কেন তুমি এই কথাগুলো বলছো। তো সেখানে বলছে যে আমি সমস্ত কিছু জমিয়ে রেখেছিলাম, আমি সমস্ত কিছু জমিয়ে রেখেছিলাম, তোমরা বুঝবে না, তোমরা বুঝতে পারবে না, তোমাদের মাথার মধ্যে সিমেন্ট বালির মতো জমে গেছে। তো আমি যেটা বলছি তোমরা বোঝার চেষ্টা করো যে একটা সময় এরকম আসবে যে সময় কিন্তু টিন সন্দীপ তারা মিলিত হতে বাধ্য হবে প্রেশারে পড়ে। তো সবার আগে কেন তারা বুঝতে চাইছে না সেটা বুঝতে হবে, কারণ এই তো দিনের পর দিন বুঝিয়েছে যে যাই হয়ে যাক না কেন টিন কোনোদিনও আর ওই বাড়িতে ফিরবে না, সন্দীপের মুখ দেখবে না। দুদিন আগেও বললো যে এরকম বর থাকার চেয়ে বিধবা হয়ে যাওয়া ভালো। তাহলে যে দিনের পর দিন এই যে বললো না যে বালি সিমেন্ট জমে রয়েছে, তো সেই বালি সিমেন্ট দিয়ে ঘর তো নিজে তৈরি করে দিয়েছে। এখন নিজের তৈরি করা ঘর এমন পাকাপাকি করে তৈরি করে দিয়েছে সেটা এখন নিজেই ভাঙতে পারছে না, প্রত্যেকটা সময় বলছে আমি হচ্ছে ঘা খাওয়া মানুষ। এটা কখনো হতে পারে? দিনের পর দিন দেখছেন যে ও অন্যকে ঘা দিয়ে যাচ্ছে, ওর স্বার্থে যেই ঘা পড়ছে। হ্যাঁ, ঘা ও খায় কোথায় বলুন তো? যে ওর স্বার্থে ঘা পড়ে, ওর যেই স্বার্থে ঘা পড়ে তখনই ও নিজের রূপটা চেঞ্জ করে যায়। আর এটা যারা ওকে ভালোবাসেন, যারা ওর সাপোর্টার, ব্লাইন্ড সাপোর্টার, তারা খুব ভালো করে জানেন। মানে আমি কিছু মানুষকে দেখছি তারা এটাও লিখছে যে ফেড আপ হয়ে যাচ্ছি তোমার এই রূপ বদল দেখতে, কারণ তোমাকে সাপোর্ট করছি মানে আমাদেরও তো মুখটা পড়ছে যে যাকে আমরা সাপোর্ট করছি, এত ভালোবাসি, এই মুহূর্তে বলছে টিন ভালো, এই মুহূর্তে বলছে টিন খারাপ, এই বলছে ফন্দীপের বাড়িতে ফিরে যাবে, এই আবার বলছে যে না ওইরকম বরের থেকে বিধবা থাকা ভালো। তো তাহলে চিন্তা করে দেখুন যে নিজেই যেই সিমেন্ট বালি দিয়ে আপনাদের মাথার মধ্যে এই ঘর তৈরি করে একটা মানে পুরো ঘরটাকে পুরো পাকাপোক্ত করে দিয়েছে, সেই মানুষটি তার এক্ষুনি যেহেতু স্বার্থ চটেছে, স্বার্থে ঘা পড়েছে, সঙ্গে সঙ্গে আপনাদের বলছে যে মাথা থেকে সেই ঘর বাড়ি এরকম ঝেড়ে ফেলে দাও। আপনারা সেটা কি করে পারবেন? আপনাদের তো এখানে কোনো স্বার্থ নেই, আপনারা তো ভালোবেসে মানুষকে দেখেন, আপনারা ভালোবেসে দেখেন, ব্লগারদের দেখেন, এবার তাদের সম্পর্কে আমাদের থেকে শোনেন। তো সেখানে যার কথা বেশি মনে হয় আপনাদের ভালো, তা আপনারা সেই ধারণাটা তৈরি করে নিয়েছেন, কারণ ও ভেতর থেকে টিনের সাথে কথা বলে তার কাছ থেকে সব রকম সব তথ্য প্রমাণ জোগাড় করে তারপর আপনাদের সাথে বলে এটা বুঝিয়েছে দিনের পর দিন যে সন্দীপ কত খারাপ, সন্দীপের ফ্যামিলি কত খারাপ, ওরা খুনি পরিবার, এটা আপনাদের বুঝিয়েছে। আজ যদি সেই বলে যে শুধুমাত্র উকিলের খরচা টানতে পারছে না তাই জন্য আবার ওর ওখানেই ফিরে যাওয়া উচিত, তাহলে বলুন, চিন্তা করে দেখুন এই জিনিসটা কোনো রকম কোনো লজিক দিয়ে এটাকে জাজ করা যাবে? কোনোভাবে এটাকে জাস্টিফাই করা যাবে? জাস্টিফাই করা যাবে? ও এইরকম আর কিচ্ছু না। তো এই মিথ্যাবাদী দালাল, ওর নাম তো মিথ্যাবাদী, কি ও হচ্ছে গিয়ে পরচুলা বুড়ি, মিথ্যের ঝুড়ি। বললো সীমা নাকি কিউআর কোডের মাধ্যমে টাকা তুলেছে, আজ পর্যন্ত কিন্তু আমরা কেউ দেখিনি ওকে কিউআর কোডের মাধ্যমে টাকা তুলতে। হ্যাঁ, ওর হাজব্যান্ডের যখন শরীর খারাপ হয়েছিল ও বলেছিল যে কিছু মানুষ ওকে নিজে থেকে হেল্প করেছে টাকা দিয়ে, কিন্তু তা বলে কিউআর কোড তো দেয়নি। এটা সত্যি কথা যে ও ব্যাঙ্গালোরে যেখানে গেছে সেখানে ওর থাকা খাওয়ার কোনো পয়সা লাগেনি, প্রিয়াঙ্কাদের বাড়িতে থেকেছিল, প্রিয়াঙ্কাদের বাড়িতে ও ছিল। সেখানে প্রিয়াঙ্কা ওকে ভালোবেসে সে তো মানে হসপিটালেরও পর্যন্ত যা যা কথাবার্তা বলতে লাগে ডাক্তারের সাথে সমস্ত কিছু একজন মানে যেরকম মাসির জন্য বঞ্চি যেরকম করে ও সেরকমই করেছিল, সেরকম ডেকেছিল, সেরকমই করেছিল। এখানে কিউআর কোডের কথা আসছে কি করে? কিউআর কোডে বলছে আমি অনেক টাকা তুলেছি, এটা কিন্তু সত্যি কথা বলেছে। ও প্রচুর টাকা কিউআর কোডের মাধ্যমে তুলেছে, যেহেতু 25 লক্ষ টাকা ও বলেই ছিল আমার 25 লক্ষ টাকা দিতে হবে, যদি আমি কেস হারি তাহলে আমার 25 লক্ষ টাকা দাবি করা হয়েছে। তো কেস এখনও চলছে না, তার মধ্যেই মানে শুরুও হয়নি,
তার মধ্যেই ও কিউআর কোডের মাধ্যমে টাকা কিন্তু তুলে নিয়েছে, আর সেটা দেখায়নি। প্রিয়াকে বলেছিল, প্রিয়া তো দেখিয়ে দিয়েছে হিসাব, তাহলে ও কেন দেখাচ্ছে না? ও কেন দেখাচ্ছে না? এটাই তো হচ্ছে প্রশ্ন, সবার হিসাব জানতে চায়। এই যে একটা কথা এখন সবসময় ওর ব্লগ ভিডিওর মধ্যে গেলেই আপনারা শুনতে পারবেন, কোমরে ব্যথা, কোমরে ব্যথা, কোমরে ব্যথা, সবাই বলছে ডাক্তার দেখাও, ডাক্তারের কাছে যাও। তাদেরকে কি উত্তর দিচ্ছে জানেন? বলছে যে আমার না সচরাচর ডাক্তারের কাছে যেতে ভালো লাগে না, আমি একদম না পারলে তখন আমি ডাক্তারের কাছে যাই, আমি ডাক্তারের পেছনে পয়সা খরচা করা একদম পছন্দ করি না, হয়ে যাবে ঠিক। আর এই 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 যে আর কি যাদের সাথে ওর কেস, মেল, তাদের যে মেল ক্রিয়েটার, হ্যাঁ, যে কিনা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাকে সে বলেছিল যে আমার আর ভালো লাগে না কোনো চিকিৎসা করতে, কারণ আমার এই যা করা হয়ে গেছে, আর এরপর কোনো চিকিৎসা নেই, আমার সেই জন্য ডাক্তার দেখাতে ভালো লাগে না, আমি যেরকম আছি, ডাক্তার যা যেটুকু দিয়েছে, যা যেরকম ওষুধপত্র দিচ্ছে সেটা অবধি চলছি, আমি যেমন আছি ঠিক আছি, এরমভাবেই কাটিয়ে দেবো বাকি জীবনটা। সেখানে তাদেরকে মানে তাদের পেছনে লাগার জন্য এই যে এত টাকা ইনকাম হচ্ছে, কেন চিকিৎসা করাবে না, কেন চিকিৎসা করাবে না, কেন চিকিৎসা করাবে না? ও যেতে না চাইলেও ওর বউয়ের উচিত নিয়ে যাওয়ার, তাহলে ওর বরের উচিত তা ওকে নিয়ে যাওয়ার সাথে করে। ও যে বরাবর বলেছে যে আমি চিকিৎসা ব্যবস্থায় এত বিশ্বাসী, সবসময় উপমা দিত যে আমার শ্বশুর, আমার শাশুড়ি, তারা এত বয়স, তারা একদম 2 মাস অন্তর অন্তর তাদের পুরো চেক আপ করায়, আমাদেরও বাড়িতে সবার টাইম টু টাইম ডাক্তার ওষুধ সমস্ত হয়, কেন ওরা যাবে না? ওদের তো পয়সার কোনো অভাব নেই, এত টাকা, লাখ লাখ টাকা ইউটিউব থেকে কামাচ্ছে, সেই টাকাগুলো দিয়ে কি করবে? যে চিকিৎসার নামে ও এসছিল, যে চিকিৎসার নাম করে ওরা লোকের সিম্প্যাথি আদায় করেছিল, সেই চিকিৎসাটাই বলছে এখন করাবো না, আমার ভালো লাগে না। যেখানে একটা ছেলে, সে জানে যে আমি জীবনে উঠে দাঁড়াতে পারবো কি পারবো না ঠিক নেই, লোকের ওপর ডিপেন্ডেন্ট, লোকের ওপর ডিপেন্ডেন্ট, একটা ঘরের মধ্যে বন্দি থাকে, তার তো তাও মানে মনের মধ্যে আশা না থাকাই একটা, তাও স্বাভাবিক, আমি বলবো না যে না এটা স্বাভাবিক, কিন্তু আমি এটা বলবো যে তাও যদি তুলনামূলক হয়, এর সাথে যদি ওর তুলনা করা হয়, তাহলে জীবনের প্রতি আস্থা তো এর কমে যাওয়ার কথা, যে আমি কি হবে, আমার যা অবস্থা, সেখানে এ নেচে কুদে খেলে কুদে বেড়াচ্ছে, সব জায়গায় যেতে পারছে, হিল্লি দিল্লি সব মারতে পারছে, শুধু ও ডাক্তারের কাছে যেতে ওর এখন আর ভালো লাগে না। কারণ হচ্ছে গিয়ে ও জানে এই যেই কোমরের মানে ব্যথাটা বলে আপনাদের কাছে সিম্প্যাথি নিচ্ছে, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা, ওরকম কোনো পেন ওর নেই, ওর শুধু যেটুকু দেখায় সেটুকু অ্যাক্টিং, মাঝে মাঝে ভুলে যায়, স্বাভাবিক হয়ে একটা লাত সপাটে মারবো না, যদি উইথ ইয়োর পারমিশন, যদি একটু চান্স দিস, আমার পা তোর কোমর, দেখ সারা জীবনের মতো ঠিক হয়ে যাবে। আমি কিন্তু এটা ডাক্তারি হিসেবে বলছি, হ্যাঁ, এমন দেবো একটা, দেখবি পুরো একটা কড়াক করে আওয়াজ হবে, তারপরেই তুই একদম সুন্দর, মনে হবে তোর ওখান থেকে পাখি উড়ে চলে গেল, মনে হবে একটা পাখি পুরো করে উড়ে বেরিয়ে গেল, আর হাওয়া হয়ে যাবে তোর ব্যথা। যদি একটু সুযোগ দিস, বুঝলি? তা পুরো নাটক, ডাক্তারের কাছে যাবে মানে একটা প্রেসক্রিপশন লেখাতে গেলেও তার কিন্তু কি লেখাবে, ডাক্তারের কাছে যাবে, চেক আপ করলেই তো ধরা পড়ে যাবে যে ওর ব্যথা আছে কি নেই। মানে দেখুন, বলেছে ব্যাপারটা বুঝুন, বলেছে কোমরের ব্যথা, কোমরের ব্যথা, যেই ডাক্তারের কাছে যাবে কোমরের ব্যথা সঙ্গে সঙ্গে সে লিখে দেবে যে এক্স রে করুন। ও ভালো করে জানে এক্সরেতে কিচ্ছু বেরোবে না, এক্সরেতে কিচ্ছু বেরোবে না, সেই জন্য সম্পূর্ণ নাটক। ওই যে ডাক্তারকে যে টাকাটা দেবে, ও দেবে না। এরকম যখনই মানে খুব একটা ঝামেলা হয়, তখন ওর শরীর খারাপ নিয়ে একটা কিছু বানিয়ে দেয়, এটা একটা কন্টেন্ট হিসাবে। দুদিন পর হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ কমে যাচ্ছে, হ্যাঁ কমে গেছে, এই তো কমে গেছে, হ্যাঁ একদম, হ্যাঁ এবার একদিন দেখবেন উবে গেছে, একদিন দেখবেন উবে গেছে। আবার যখন নতুন একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে ওর এই ব্লগটাকে চালানোর জন্য, ওই বেগুন ভাজা, শাক ভাজা, শাক কোটা, আর ওই ভাত ছড়িয়ে রেখে বরের ঠুসে দিলাম, ওই ছাড়া যখন আবার নতুন কোনো কিছু একটা ওর কাছে চলে আসবে, তখন দেখবেন ওর ব্যথাটাও চলে গেছে। এটা সম্পূর্ণ নাটক। যদি নাটক না হয় তাহলে বলুন আপনারা গিয়ে যে ডাক্তারের কাছে যাক, এক্স রে করাক, দেখাক ওর ওই কোমরে কি হয়েছে, দেখাক ধ্বজভঙ্গ হয়ে গেছে, হ্যাঁ কি হয়েছে, মেরুদণ্ড থেকে একটা হাড় খসে পড়ে গেছে, সেই হাড়টা কোথাও গিরবি দেওয়া হয়ে গেছে, ছিমাল কোথাকার একটা, মানে মহা ছিমাল, পুরো নাটকবাজ, পুরো নাটকবাজ। দেখা কিউআর কোডে কত টাকা কামিয়েছিস, কত টাকা ভিক্ষা নিয়েছিস, দেখা ভিখারি কোথাকার একটা। তো এই যে
পর্দাটা যে এতদিন ধরে যে পর্দাটা দিয়ে ওর দোষগুলো ঢেকেছিল, যে পর্দার আড়ালে ওকে ঢুকিয়ে রেখেছিল, সেই পর্দা থেকে আজকেই খুলে বললো যে ব্লগ ভিডিও 9 মিনিটের একটা ব্লগ দিয়েছে, তাও 2 দিনে 9 মিনিট। 2 দিনে 9 মিনিট একটা ব্লগ ঠিকমতো করতে পারে না। 5 বছর ধরে ব্লগ করছে, সে এটুকুও ব্লগ করতে পারে না। কত বলেছিল যে 15 মিনিট 20 মিনিটের ব্লগ রাখবি, 15-20 মিনিট ধরে ব্লগ করবি। তাহলে এই কথাটাই যখন আমরা বারবার করে বলতাম যে ও ব্লগিংয়ের কিচ্ছু না, সন্দীপই সব, সন্দীপ ওকে পরিচালনা করতো, ও শুধু যেটা যেটা বলতো, আজকে এই অংশটা দেখানো হবে, আজকে রান্না হচ্ছে তো ঠিক আছে, রান্নাটা এইটুকু দেখানো হবে, খাওয়াটা এইটুকু দেখানো হবে, বাজারটা অতটুকু দেখানো হবে, কাজটা এতটুকু দেখানো হবে, বাচ্চাকে এতটুকু দেখানো হবে, দিয়ে আমাদের লাইফের আমরা সারাদিনে কি করলাম একটা সুন্দর ব্লগ তৈরি হবে। সেইটা সন্দীপ করতো। ও চলে যাওয়াতে কি সন্দীপের ভিডিওর ডিউরেশন কমেছে কি? তাহলে যে এতদিন ধরে বলতাম, এই যে বলেছে যে সন্দীপ ওকে বেচে বেচে খেয়েছে, সন্দীপ ওকে বেচে বেচে খেয়েছে, ও ছাড়া সন্দীপের ভিডিও কিচ্ছু না। তাহলে এই যে এখন এই কথাটা বলছে যে 5 বছর ধরে কি ব্লগিং করেছে, আমরা তো এখানে বসে বসে 30-40 মিনিট গেজি দিই। আমি তো বাবা আমার তো 45 মিনিটও হয়ে যায়, সরি একবার, হ্যাঁ আবার সরি বলে দিলাম। তো এতক্ষণ আমরা বসে বসে গেজি দিই একটা টপিক নিয়ে, সেখানে একটা ব্লগিং, সে ব্লগার ঠিকমতো ব্লগ করতে পারছে না, মানে 10-15 মিনিটেরও একটা ব্লগ করতে পারছে না 2 দিন মিলিয়ে। আমাদের তো এমনি ব্লগ হয়ে যায় মনে হয় 20 মিনিটের ব্লগ হয়ে যায়, কখনো কখনো কম হয়, কখনো কম হয়। আমার তো ফোনের প্রবলেম বলে, আমার ফোনে স্পেসের প্রবলেম বলে, যদি সেটা না থাকতো আমার ডেলি 24-25 মিনিটের ব্লগ থাকতো, আর তার সাথে সাথে এই ভিডিওগুলো আমি সুন্দরভাবে কন্টিনিউ করতে পারতাম। আমার কাছে যদি 1 টিবি স্পেসের ফোন থাকতো। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতে পারছেন আজকে ওর আসল রূপ, ও যে কত বড় ব্লগার, যেই ব্লগার মানে তার উপর কটাক্ষ করে এটাও বলে দিল কত ফেস ভ্যালু, এই কথাটাও বলে দিল কটাক্ষ করে। তাহলে বুঝতে পারছেন তো যে আমাদের কথাগুলো যে ঠিক। তাহলে এই কথাগুলো ও জানতো ঠিকই, একটা সময় জানতো কিন্তু বলতো না, সেটা বলতো না, জমিয়ে রেখেছিল। যেরকম আপনাদের মাথার মধ্যে বালি সিমেন্ট দিয়ে জমিয়ে রেখেছিল, তেমনি ও এই কথাগুলো ওর মনের মধ্যে জমিয়ে রেখেছিল যে সময় আসুক আমি ঘা খাবো, মানে স্বার্থে ঘা খাবো, তখনই সব করে হড়হড় করে হড়হড়িয়া আমি উগলে দেবো। বুঝতে পারছেন? ওকে হড়হড়িয়া আমি এমনি নাম দিইনি, হড়হড়িয়া তারপরে একটা আছে স্যান্ডি শাহ দিয়েছিল, তো ওই ওয়ার্ডটা আমি দিচ্ছি না, ওটা তো এমনি আপনারা সবাই জানেন। ওই জিনিসটাই ডোমেস্টিক, মানে কমার্শিয়াল না, ডোমেস্টিক। সারাক্ষণ বাড়িতে থাকে, তো বাড়িতেই এসে টুকটাক টিপ খেটে যায় মানুষ, বুঝলেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে হড়হড়িয়া, হড়হড়। তো এখন সেটা বলছে যে তাহলে কি ও ব্লগার? আমরা তো প্রথম থেকেই বলছি যে শুধু চ্যানেলের নামটা ওর ছিল, বাদ বাকি সব সন্দীপের, সমস্ত সন্দীপের ভিডিও দেখুন। ওর কি ভিডিওর ডিউরেশন কমেছে কি? সেই তো ওর একই ঘর আছে, একই বাড়ি আছে, যা আছে যেরকম চলছে, মাঝখান থেকে একটা মানুষ শুধু ওর লাইফে নেই। তাছাড়া তো ওর কোনোদিনও ভিডিও তো 10 মিনিটের কমে তো ভিডিও হয়ই না। সন্দীপের ভিডিওগুলো মোটামুটি ডিউরেশন ভালোই থাকে। তাহলে এখানে ও প্রথম একটু ঘোরাবেড়া করেছে, আর আজকে এখন ওকে দোষ দিচ্ছে কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আজকে টিনকে ও কেন দোষ দিচ্ছে? দোষ তো আমরা দেব, ও কেন দেবে? টিন তো যখন বলেইছিল তখন ওর সাপোর্ট করেছিল যে কেন ছেড়ে এসছে, এইসব ব্লগিং ও করতে চায় না, ও ব্লগিং করতে চায় না, এগুলোও চায় না। ও যার হাত ধরেছে সে এত পয়সা ও কোনোদিনও ইউটিউবে ওকে আসতে হবে ভাবতেই পারিনি। যদি প্রশ্ন তুলতে হয় তাহলে এইটা নিয়ে তুলুক যে তুই কেন ব্লগিং করছিস, তুই কি ভেবে সংসার ছেড়েছিলি, তোর তো এগুলো ভালোই লাগতো না। যদি এখনো বলার হয় সেগুলো নিয়ে বলুক, সেগুলো নিয়েও বলবে। দাঁড়ান বন্ধুরা, দাঁড়ান। ও এখন ওকে যেভাবে বেচবে আপনারা শুধু দেখবেন, তাকিয়ে দেখবেন। তাহলে ও যে মানে যদি ব্লগিং করেই ওকে জীবন চালাতে হয়, মানে শুধু নিজের নয়, এখন 3-3টে সংসারকে ওকে টানতে হচ্ছে। মা বাবার সাথে থাকছে, তাদেরকে টাকা দিতে হচ্ছে। ওই যাদের বাড়িতে ওর প্রোডাক্ট আসে, প্রমোশনের প্রোডাক্ট আসে,
যে ঘোনানাস, সেই ঘোনানাসেও দিতে হয়, আবার নিজেকেও চালাতে হয়, নিজেকেও চলতে হয়। নিজের জন্য একটা কেউ নেই, একটা শরীর খারাপ হলে কেউ একজন নেই যে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বা কিছু, কেউ নেই। তো যাই হোক, তার তো আজকে ভিডিও আসেনি। আমি যখন বুঝতেই পেরেছিলাম যে জ্যোতিষীর কাছে যখন গেছে, আমি তখনই বুঝতে পেরেছি যে আর ভিডিও আসবে না। মানে বুঝতে পারছেন, ওই যে সোনাই কাকা তো এখন আবার পার্টনার, আরেকটা নতুন চ্যানেল খুলেছে পার্টনারশিপে ওরা। তো সেই আর কি, ও এখন একা একা যাওয়াচ্ছে, বাইকে করে যদি সোনার কাকাইয়ের সাথে যায়, সেখানে গিয়ে ধরুন ছেড়ে দিয়ে আসলো, তারপরেই থ্যাঙ্কস ফর ওয়াচিং, তারপর আর কিছু নেই। তারপর আবার আসবে, আবার যখন সোনাই কাকার বাইকে করে বুড়বুড় বুড়বুড় করতে করতে নিয়ে চলে আসবে, তখন আবার দেখবেন হ্যালো বন্ধুরা শুরু করে দিলাম একটা ভিডিও বলে শুরু করবে। এটাই হচ্ছে আসল কথা। তো ও যে মানে যে কথা বলে যেটা ভেবে ঘর সংসার ছেড়েছিল, তার তো কিচ্ছু হয়নি, উল্টে ওকে চালাতে হচ্ছে এতগুলো পরিবারকে। যে মেয়েটা ওখানে এই একটুখানি ক্যামেরা ধরতো, তাতেই কত ল্যাদ, তার কি ল্যাদ, একদিন করতো তো একদিন ভালো লাগতো না, সেই মেয়েটাকে এখন মানে যেভাবেই হোক ভিডিও করতেই হচ্ছে। সে ওকে কেউ পাত্তা দিক না দিক, তাহলে এগুলো তো আমরা সব জানি। তখন কেন পর্দা দিয়েছিল? গোলাম, তখন গোলামি করেছিল, এখন হঠাৎ করে আজাদি, কি অবস্থা। তো আজকে আবার দালাল ওভার এক্সাইটেড হয়ে বেশ ভেতরকার খবর কিন্তু কিছু আমাদের দিয়ে দিল। সেখানে কি বলল যে কোনো মানুষ যখন 10,000 টাকা খরচা করে, অ্যাটলিস্ট ব্যাংকে 2 লক্ষ টাকা রাখে, তারপর 10,000 টাকা খরচা করে। তার মানে এই যে ও 40,000 টাকার একটা ফোন কিনেছিল, মানে ব্যাংকে কিন্তু 4 লক্ষ টাকা ছিল, তারপর ও 40,000 টাকা দামের ফোন কিনেছে। সে তো কতদিন হয়ে গেছে, তারপর থেকে চিন্তা করুন কতগুলো মাস গেছে। প্রত্যেক মাসে ওর খুব কম হলেও নিয়ার অ্যাবাউট কিন্তু 60 থেকে 70,000 টাকার বেশি ওর ইনকাম। তার মানে এতদিনে ওর ব্যাংকে কত টাকা জমেছে চিন্তা করতে পারছেন? অবশ্যই। তো যাই হোক, সেখানে ও বললো ওর প্রথম কোন দিন ওর পেছনে পুরো মির্চি ঘষে গেছিলো, সেটা হচ্ছে যেদিন টিন আর কি ওই আইফোনটা কিনেছিল, সেদিন ওর পেছনে পুরো মির্চি বাটা লঙ্কা বাটা একেবারে ডলে গেছে। তো ও এখানে কি করে, কন্ট্রোভার্সি ভিডিও করে, সেখান থেকেই তো ইনকাম করে। ওর ব্লগ থেকে তো ওই বলে নাকি সেরকম কোনো ইনকাম নেই। তো তাহলে খাটের ওপর খাটুয়া খটখট করে খাটবে, তার জন্য 40,000 টাকা দামের একটা ফোনের কি প্রয়োজন? ও যেটা দিয়ে ভিডিও করছিল তা দিয়েই তো দিব্যি চলছিল, তাহলে এই 40,000 টাকা দামের ফোনটা ও কিনলো কেন? সেক্ষেত্রে টিন তো করবে ব্লগিং, সেই জন্য ও যদিও অনেক বেশি দামি ফোনটা কিনেছে আইফোনেরই, তার কমের মধ্যেও ভালো, ও যেরকম কোয়ালিটি আমাদের দেখাচ্ছে সেরকমই পাওয়া যায়। আমি তো বলেছিলাম, আমার ফোনটার কথাই তো বলেছিলাম। তো সেখানে অনেক কম দামে ওর হয়ে যেত, যে টাকা ও খরচা করেছে তার হাফ দামেই ও যে কোয়ালিটিটা আমাদের দিচ্ছে সেটা দিতে পারতো। কিন্তু বক্তব্য এটাই যে কন্ট্রোভার্সি করার জন্য যদি 40,000 টাকা দামের ফোন কিনতে পারে, তাহলে ও ব্লগিং করার জন্য 2 লক্ষ টাকার ফোন কিনবে, সেটাতে অবাক হওয়ার তো কিছু নেই। ওর এত মির্চি এত ঝাল লাগার কি আছে? সবার পারভারিশ নিয়ে বলে যে আমাদের ছোটবেলা থেকে বাবা মা অভাব বুঝিয়েছে, যে কোনো জিনিস চাইলেই দেয়নি, তো এত কিছু করে লাভটা কি হলো? মানুষ হয়েছে, ওর বাবা মায়ের ক্ষমতা ছিল না তাই জন্য দিতে পারেনি, সেখানে বাচ্চাদের বোঝার একটা অন্যরকম সিস্টেম। আর যখন বাচ্চা দেখবে যে আমার বাবার ক্ষমতা আছে অথচ আমাকে দিচ্ছে না, তখন বাচ্চার মনের মধ্যে এটাই হবে যে তার মানে আমার বাবা বা আমার মা আমাকে ভালোবাসে না, সমস্ত দিকে খরচা করতে পারছে, তাহলে আমি একটা কিছু চাইছি আমাকে দিতে পারছে না। বাচ্চার সাইকোলজি অনেক বড় বিষয়। সব কিছু এরকমভাবে মুখে মুখে বলে দিলাম ছকে বেঁধে চলে না, কারণ প্রত্যেক কটা বাচ্চা নিজের জায়গায় ইউনিক। সবার সাথে সব রকম সব কিছু চলবে না। সেখানে কৃষাণু অনেক বেশি ইন্টেলিজেন্ট। তো ওর গিফট, ওকে ভালোবেসে যারা গিফট দিয়েছে, এই যে সন্দীপ যখনই যায় টুকটাক হাতে করে কিছু নিয়ে আসে ছেলের জন্য, যাতে ছেলে এটা বোঝে যে আমার বাবা যায় কাজে ঠিকই, আমার জন্য মানে আমার কথা মনে রেখে আমাকে কিছু নিয়ে আসে। এটা বাচ্চা আর বাবার মধ্যে বন্ডিং তৈরি করতে সাহায্য করবে। এই বাচ্চা যখন পরবর্তীকালে নিজে
কাজ করবে, নিজে কাজে যাবে, সেই বাচ্চাও দেখবেন বাবার জন্য ঠিক মনে করে নিয়ে আসবে যে আমার বাবা এটা ভালোবাসে, আমি নিয়ে আসি। এই জিনিসটা কিন্তু শুধু বাচ্চার জন্য করে না, কিন্তু বাবা মায়ের জন্য বাতকুল্লা যায় হাতে করে কিছু না কিছু, একটু সে চপ হোক বা যে কোনো খাবার, কোনোদিন পকোড়া হোক, কোনোদিন চাউমিন হোক, এখন আবার ওই বার্গার ফার্গার অনেক কিছুই ও কিন্তু বাবা মায়ের জন্য নিয়ে আসে। এটাই তো হওয়ার কথা, এইভাবেই তো মানুষ বড় হয়। ওর বাবার ক্ষমতা ছিল না বলে সবার কাছে সবাইকে যদি সেটা দিয়েই মাপ দেয়, তো এত কিছু করেই বা আলটিমেটলি রেজাল্টটা কী হলো? আলটিমেটলি রেজাল্ট কী হলো? জিরো। আলটিমেটলি ওর বাবার যে শিক্ষা পারভারিশের পুরো নেট ফল হচ্ছে জিরো। আমি ওর ক্ষেত্রে বলছি, ওর বোনদের কথা আমি এখানে আনছি না, আমি ওর ক্ষেত্রে বলছি ও কি করে নিয়েছে, ওর অ্যাচিভমেন্ট কি? শুধু মানুষের কাছ থেকে অভিশাপ কোরানো ছাড়া ওর আর অ্যাচিভমেন্ট কি আছে? ভালোবাসা, যারা ভালোবাসা বলে না, ওই যে বলছে না প্রশ্রয়ের কথা, তারা ওকে প্রশ্রয় দেয়, ভালোবাসে না। যারা একেবারে যাদের কিচ্ছু করার নেই, তারাই ওকে বসে বসে জানে যে আর কিছু থাক না থাক, ওর একটা গুণ আছে, সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা। সেটা কিসের ক্ষেত্রে? ভিডিওর ক্ষেত্রে। যে যাই হয়ে যাক না কেন, পৃথিবী এদিক থেকে ওদিক আমার ভিডিও যাবেই। সবাই কিছু দর্শক জেনেই নিয়েছে যে আমরা আর কোথাও না যাই, আর কারোর কাছে ভিডিও পাই না পাই, এ ভিডিও দেবেই, কারণ এর কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাকা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাকা। আমাদের আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা রয়েছি, তারা কিন্তু সবাই ভিডিও দেয়, নিয়ম তারাও মানে, কিন্তু তার মধ্যেও দেখবেন তাদের কোনো দিন ছুটি বা কোন দিন আজকে আমাদের এই কারণে বন্ধ রাখলাম, ওই কারণে বন্ধ রাখলাম, কারণ তারা তাদের ফ্যামিলিকে প্রায়োরিটি দেয়। ওর কাছে দেওয়ার মতো কোনো ফ্যামিলিই নেই প্রায়োরিটি দেওয়ার মতো। তাই সেই জন্য সারাদিন বসে অন্যের জীবনে দিকে তাকিয়ে থেকে সেটাকেই আবার নিজের জীবন দিয়ে বিচার করে বলা। ও সমালোচনা করে না, ও প্রত্যেকটা জিনিস ওকে দিয়ে বিচার করে বলে যে ওর ক্ষেত্রে কি হয়েছিল, এর ক্ষেত্রে কি হয়েছে। এটা সমালোচনা নয়, ওর লাইফ সেটা ও কাটিয়েছে, তার সাথে এরটা যুক্ত করলে চলবে না, কোনোভাবেই চলবে না। তো যে নিজে, আর সবচেয়ে আমার হাসি পায়, যে নিজে জীবনে একটা কোনো সম্পর্ক ঠিকমতো রাখতে পারেনি, সে অন্যকে সম্পর্ক নিয়ে যখন বড় বড় কথা বলে হাসি পায়। একটা মাত্র বউ, কত আদরের হওয়ার কথা, বাড়ির একটাই ছেলে, তার একটা মাত্র বউ, কত আদরের, সেইখানে সেই দুজন বুড়ো বুড়িকে আপন করে নিতে পারেনি। নিজের মায়ের সম্পর্কে যে খা মা চু বলে, এমনি এমনি না, আঘাত পেয়ে। ও আঘাত প্রাপ্ত, এমনি এমনি খা মা চু বলে না, এমনি এমনি বলে না। ওর মা স্বার্থে আঘাত দিয়েছিল, ওর এই চার পেটাকে রাখেনি, সেই জন্য খা মা চু বলেছে। নালে কিন্তু খুব ভালো, খুব ভালো, এমন ভালো যে মাকে জিজ্ঞাসা করতে হয়, মা মা বলো আমি তোমার মেয়ে না। ভাবতে পারেন? ও কারুন না, ও কারুন না। এই যে চার পেটার সাথে আদিক্ষেতা করে, তাকেও দুবার ভাগানোর কথা ভেবেছিল, দুবার। তাহলে ও কার? ওই ওকে ভিডিও করতেই হবে, কিসের জন্য? কিসের জন্য করতে হবে? কে খাবে ওর ওই পয়সায়? কে খাবে ওর পয়সায় যে করতেই হবে? বুঝতে পারছেন? তো যাই হোক, এই ভিডিওটা এখানে এন্ড করছি। এরপর আসছে ধামাকা। অনেক কথা শুনলাম, কারারা জবাব মিলেগা, জাস্ট ওয়েট, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে, হয়তো সেটা এই চ্যানেলেই আসবে বা আমার আরেকটা যে চ্যানেল আছে সেখানে আসবে। যেটাই হোক, কমিউনিটিতে, টকঝাল মিষ্টির কমিউনিটিতে আপনারা নজর রাখবেন, ব্যাস, তাহলেই পেয়ে যাবেন, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।